আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের লেটেস্ট একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এশিয়ার সবচেয়ে উন্নত দেশ। কোন দেশটা বলেন তো এশিয়ার সবচেয়ে উন্নত দেশ? এশিয়ার সবচেয়ে উন্নত দেশ হলো জাপান। এবং জাপানকে বলা হয় সবচেয়ে ভদ্র দেশের একটি দেশ, যেখানে আপনি নিশ্চিন্তে ট্রাভেল করতে পারেন। আপনি দেখতে পারবেন অপার সৌন্দর্য, এছাড়া ইতিহাস তো এখানে আছেই। এই দেশ ভিজিট করার ক্ষেত্রে আমাদের অনেক অ্যাপ্লিকেন্ট ভয় পান বা চিন্তিত থাকেন, ভিসা পাবো কি পাবে না, এসব বিষয় নিয়ে তারা অনেক বেশি অরিড থাকে। আজকে আমি কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। সেই আলাপের পরিপ্রেক্ষিতে আশা করি ইনশাল্লাহ আপনারা আপনাদের যে ভীতিটা আছে সেই ভীতিটা কাটিয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ। সুতরাং শুরু করা যাক আজকের জাপান সম্পর্কে বিশেষ কিছু তথ্য নিয়ে, যেটা আপনাকে ভিসা পেতে সহায়তা করবে। তো প্রথমেই আমি আপনাদেরকে ফিউ টিপস দিয়ে দিই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনারা কি করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে সাধারণত ভিসার বেশিরভাগ ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল ডকুমেন্টসগুলো দিতে হবে। এগুলোর উপরই নির্ভর করে সাধারণত ভিসা। এছাড়া মোটামুটি বেশ কয়েকটা কান্ট্রিতে ট্রাভেল করা থাকা আপনাদের জন্য খুবই ভালো। আপনি 3-4টা ট্রাভেল করেও ভিসা পেতে পারেন, আবার ফ্রেশ পাসপোর্টও কিন্তু ভিসা পেতে পারেন। তো সেই জন্য আপনার যদি ট্রাভেল হিস্ট্রিটা ভালো থাকে সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট। আর যদি নাও সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন, কিভাবে পাবেন সেটা নিয়ে আলাপ ইনশাল্লাহ। তবে মনে রাখবেন অবশ্যই 3 থেকে 4টা অথবা 6-7টা ট্রাভেল থাকলে এটা আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট। কিন্তু মনে রাখবেন যে 6-7টা বা অনেক বেশি ট্রাভেল করা থাকলেও যে আপনি 100% ভিসা পাবেন এরকম কোনো নিশ্চয়তা নেই। বাট নিশ্চয়তাটা কোথায়? নিশ্চয়তাটা হলো আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল ডকুমেন্টসের উপরে। এছাড়া আপনার ফাইন্যান্সিয়াল একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা কাজ করে সেটা হলো আপনার ট্যাক্স ডকুমেন্টস অবশ্যই আপনাকে দিতে হবে। ট্যাক্স ডকুমেন্টস ছাড়া ভিসা হয়েছে এরকম সংখ্যাটা খুব কম, খুবই কম। আদারওয়াইজ আরেকটা অপশন হলো আপনার যদি কোনো ইনভাইটর থাকে, সে আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার বিজনেস অ্যাসোসিয়েট হতে পারে। তারা যদি আপনাকে ইনভাইটেশন দেয়, ইনভাইটেশনের ক্ষেত্রে তারা আবার লোকাল গ্যারান্টির একটা গ্যারান্টি লেটার ফিল আপ করে। তো এই যে লোকাল গ্যারান্টি এবং ইনভাইটেশন, যে ইনভাইট করে সাধারণত সেই লোকাল গ্যারান্টর হয়। তো এটার ক্ষেত্রে আপনার 99% ভিসা হয়ে যায়। এবং কথা হলো যে এই ক্ষেত্রে এটা ছাড়া কি ভিসা হয় না? 100% ভিসা হয় হোটেল বুকিং দিয়েও। হোটেল বুকিং দিয়ে আমরা অনেকগুলো ভিসা পেয়েছি, যার আসলে কোনো কি বলবো আমি, এরকম সীমা পরিসীমা নেই। অনেকগুলো ভিসা পেয়েছি কারণ আমরা নিয়মিত ভিসা প্রসেস করি। সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে বলতে পারি যে আপনি হোটেল বুকিং দিয়েও 100% ভিসা পাবেন। সেক্ষেত্রে প্রথম যে কথাটা বলেছি ট্যাক্সেস ডকুমেন্ট, যেটা আপনার খুবই স্ট্রং যদি থাকে, অবশ্যই 2 বছরের আপনার মিনিমাম ট্যাক্স ডকুমেন্টস দিতে হবে। এছাড়া আপনি 3 বছরে থাকলে 3 বছরেও দিতে পারেন। মনে রাখবেন অতিরিক্ত ডকুমেন্ট জাপান এম্বাসি রিসিভ করে না। সেক্ষেত্রে আপনি সেই ডকুমেন্টসগুলোই প্রোভাইড করবেন যেগুলো নেওয়ার মতো। সেই নেওয়ার মতো ডকুমেন্টসগুলি আমি আপনার সাথে আলাপ করব আজকে, ঠিক আছে? এখন প্রশ্ন থাকে যে জাপান ভিসা প্রসেস করতে কত টাকা লাগে। জাপান ভিসা প্রসেস করতে অ্যাকচুয়ালি একটা টাকাও লাগে না। এম্বাসি একটা টাকাও নিয়ে থাকে না, নেয় না। তো সেক্ষেত্রে টাকাটা কোথায় লাগে? টাকাটা লাগে আপনার এই যে প্রসেসিং এর ক্ষেত্রে, যে হোটেল বুকিং এবং আপনার এয়ার বুকিং, আপনার বাকি অ্যাপ্লিকেশনগুলো যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার যে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটাতেই আপনার শুধুমাত্র কিছু টাকা লাগে। এটার ক্ষেত্রে আপনি আপনার যে কোনো পরিচিত এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি যদি কোনো এক্সপার্ট আপনার ভাই বন্ধু বা কেউ থাকে তার সাথেও যোগাযোগ করে আপনি এটা করতে পারেন। এখন আমি হয়তো আগেও বলেছি আপনার 2 সেট ডকুমেন্টস লাগবে, একটা অরিজিনাল ডকুমেন্টস আর একটা হলো কপি ডকুমেন্টস। অর্থাৎ আপনার যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টসের 2টা সেট করবেন। করার পরে তারপরে আপনাকে এম্বাসি 2টা ডকুমেন্টসই ভেরিফাইড করে আপনাকে ফেরত দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা এম্বাসিটা কোথায়? এম্বাসির ঠিকানাটা হলো জাপান এম্বাসি, যেটা আপনার প্লট নাম্বার 5 and 7 দূতাবাস রোড, বারিধারা, ঢাকা। এই জায়গায় আপনি যাবেন। এই জায়গায় কিভাবে যাবেন? এই জায়গায় যাওয়ার আগে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনাকে ওখানে ঢুকতে দিবে না। আর যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেবেন? অ্যাপয়েন্টমেন্টটা নিতে হলে অবশ্যই আপনাকে মেল করতে হবে এম্বাসি বরাবর। এম্বাসি বরাবর মেল করার পরে এম্বাসি আপনাকে আবার ফিরতি মেইলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে, যে অ্যাপয়েন্টমেন্টের আপনার ডেট উল্লেখ থাকবে এবং টাইম উল্লেখ থাকবে। মনে রাখবেন, আপনার যেই সময়ে অ্যাপয়েন্টমেন্ট টাইম পড়েছে সেই সময়ের অন্তত 1 ঘন্টা আগে আপনি এম্বাসিতে যাবেন। এম্বাসি সাধারণত 9টায় খোলে, 9টায় খুললে আপনি 8টার দিকে যাবেন। 8টার দিকেও যদি আপনি যান, মনে রাখেন যে 8 থেকে 9 জন সিরিয়ালের পরে পড়বেন আপনি সাধারণত, কারণ সবাই এই সময়টাতে যায়। সুতরাং এই জন্য চেষ্টা করবেন একটু আগে ভাগে যেতে। আগে যাওয়ার পরে আপনার কি করবে, আপনি এম্বাসির ভিতরে ঢুকতে পারবেন। আগে কিন্তু বাইরে থাকতে হবে আপনাকে। বাইরে থাকার পরে যখন এম্বাসি খুলবে, খোলার পরে আপনাকে সিরিয়াল অনুযায়ী ডাকবে, এক এক করে ডাকবে। আপনাকে একটা ভিজিটর কার্ড নাম্বার দিবে, ওই কার্ডে আপনার সিরিয়াল নাম্বারও থাকবে। ভিজিটর কার্ড নিয়ে আপনি সেকেন্ড রুমে ঢুকবেন। ঢোকার পরে এরপরে আপনাকে নাম ধরে ডাকবে। ডাকার পরে আপনাকে প্রথমে পাসপোর্ট চাইবে ভিসা অফিসার। পাসপোর্ট চাওয়ার পরে পাসপোর্টটা দেখবে, দেখার পরে এরপরে আপনার ডকুমেন্টস দেখতে চাইবে। সেক্ষেত্রে ডকুমেন্টস এখন আমার কাছে 2টা কপি, ঠিক আছে? একটা হলো অরিজিনাল আর একটা হলো ফটোকপি। আপনি কোনটা দিবেন? আপনি প্রথমে অরিজিনালটা দিবেন এবং তার পিছন দিয়ে ফটোকপির সেটটা আপনি দিবেন, ঠিক আছে? তো এইভাবে আপনি ডকুমেন্টস গুলো দিবেন। 2টা ডকুমেন্টস তারা চেক করবে। চেক করার পরে এরপরে আপনাকে যেই ডকুমেন্টস গুলো এক্সট্রা, যেমন এক্সট্রা ডকুমেন্টস গুলো কি কি হতে পারে? ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর ক্ষেত্রে তারা সাধারণত ব্যাংক স্টেটমেন্টটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। সলভেন্সি সার্টিফিকেট প্রয়োজন পড়ে না, আপনি চাইলে সাথে করে নিয়ে যেতে পারেন, কিন্তু সলভেন্সি সার্টিফিকেট প্রয়োজন পড়ে না। এছাড়া এছাড়া হলো আপনার মনে করেন ক্রেডিট কার্ড আছে, বিভিন্ন রকমের ব্যাংক কার্ড থাকতে পারে, আরো বিভিন্ন রকমের ইয়া থাকতে পারে। সেই ডকুমেন্টস গুলো তারা নিবে না, আপনাকে ফেরত দিবে। কিন্তু আপনি প্রিপারেশন নিয়ে যাবেন যেন আপনার সবকিছু আছে। সবকিছু থাকার পরে যদি আপনার কোনো ডকুমেন্টস দেখা গেছে ল্যাপস আছে, সেক্ষেত্রে আপনি জমা দিতে পারবেন না। এরকম অনেক ইতিহাস আছে, জাপান এম্বাসি থেকে জমা দিতে পারেনি, ফেরত আসতে হয়েছে। হ্যাঁ, এরকম যেন ডকুমেন্টসের ল্যাপস না থাকে। আপনি ডকুমেন্ট সবকিছু নিয়ে যাবেন আপনার সাথে করে, যখন আস্ক করবে আপনি সাথে সাথে যেন দিতে পারেন, বা আপনার ডকুমেন্টসের ভিতরে থাকে, ওরা সিনক্রোনাইজ করে আপনার ডকুমেন্টস গুলো আপনাকে ফেরত দিবে। ফেরত দেওয়ার পরে আপনাকে একটা স্লিপ দিবে এবং কবে ডেলিভারি ডেট, সেই ডেলিভারি ডেটটা আপনাকে জানাই দিবে। ডেলিভারি সাধারণত আপনার 7 ওয়ার্কিং ডের ভিতরেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এর বেশি ইয়া করে না। এখন প্রশ্ন হলো কি কি ডকুমেন্টস লাগে। কি কি ডকুমেন্টসের ভিতরে প্রথমে হলো যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কোনো ভুল থাকলে আপনার ভিসা হবে না। এখানে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা প্রপারলি আপনাকে ফিল আপ করতে হবে। এছাড়া আপনার যে পাসপোর্ট আছে অবশ্যই ভ্যালিড পাসপোর্ট দিবেন, এবং ওল্ড পাসপোর্ট যতগুলো পুরনো পাসপোর্ট আছে, সেটা 10টা হতে পারে, 20টা হতে পারে, যেটা হতে পারে, একটাও হতে পারে। হ্যাঁ, পুরনো পাসপোর্টগুলো আপনি সাথে নিয়ে যাবেন এবং 2 কপি অবশ্যই ছবি নিয়ে যাবেন। 2 কপি ছবি হলো আপনার 2x2 সাইজের ছবি নিয়ে যাবেন। এরপরে আপনি যে ইয়াতে যাবেন, এম্বাসিতে যাবেন, সরি জাপানে যাবেন। জাপানে আপনি কোন এয়ারলাইন্সের মাধ্যমে যাবেন, কত তারিখে যাবেন, সেই ডিটেলসটা জন্য আপনার একটা এয়ার টিকিট বুকিং দিতে হবে, এবং জাপানে গিয়ে আপনি কোথায় থাকবেন সেটার জন্য আপনাকে একটা হোটেল বুকিং দিতে হবে, ঠিক আছে? তো এটা দিবেন। এরপরে আপনার যদি ইনভাইটেশন থাকে তাহলে ইনভাইটেশন এবং লোকাল গ্যারান্টরটা দিবেন। তারপরে হলো আপনার খরচ যে করবেন, সেই খরচটা ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির জন্য কি কি ডকুমেন্টস দিবেন। আপনি চাইলে আপনার অ্যাসেট ডকুমেন্ট সবকিছু সাথে করে নিয়ে যেতে পারেন, যদি চায় আপনি দিতে পারবেন। আদারওয়াইজ আপনার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট খুব ভালো থাকে, আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্টটাকে ওরা খুব গুরুত্বপূর্ণ মনে করে, সেক্ষেত্রে আপনি কোম্পানির স্টেটমেন্টের পাশাপাশি, যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কোম্পানি স্টেটমেন্টের পাশাপাশি আপনার পার্সোনাল স্টেটমেন্টটাও দিবেন। আর যদি ব্যক্তি চাকরি করে বা অন্য কোনো প্রফেশনে থাকে, বিজনেস না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল স্টেটমেন্টটাই দিবেন। এখন পার্সোনাল স্টেটমেন্টে আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন থাকে যে কত টাকা থাকা দরকার। কত টাকা থাকা দরকারের ক্ষেত্রে এখানে কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের উল্লেখ নেই।
আপনার ট্যাক্স ডকুমেন্টসে যদি মেনশন করা থাকে আপনি বাৎসরিক কত টাকা ইনকাম করেন, সেটা যদি প্রপারলি থাকে, তাহলে আপনার ওই ব্যাংক স্টেটমেন্টটাকে ওইভাবে খুবই করেন ভালো। মোটামুটি ট্রানজেকশন থাকলেই বেশ ভালো। আর অ্যাভেলেবেল ব্যালেন্স আপনার যদি 7 লাখ টাকাও থাকে তাহলে এনাফ। আর যদি আরো বেশি আপনার থাকে তাহলে তো আরো ভালো, 15-20 লাখ টাকাও যদি থাকে তাহলে ভালো, তবে মিনিমাম 7 লাখের নিচে না থাকাই ভালো, এটা মনে রাখবেন। এরপরে আপনার হলো আপনি নিজের খরচ যে বিয়ার করেন সেটার জন্য একটা কভার লেটার অবশ্যই আপনি দিবেন। আপনি কোথায় কোথায় ঘুরতে চান সেটার একটা ট্যুর আইটিনারির মতো করে সুন্দর করে আপনি ওইখানে লিখে দিবেন। আপনার ট্যাক্স সার্টিফিকেট সেটা তো অবশ্যই দিবেন। আর হলো আপনার চাকরি করলে জব আইডি, এনওসি এবং রিকমেন্ডেশন লেটার কোম্পানি থেকে, কোম্পানি লেটার বলে, এটা অবশ্যই সাথে করে দিবেন। মোটামুটি এই হইলো আপনার ডকুমেন্টস লাগে, খুব জটিল কোনো ডকুমেন্টস না, খুবই সিম্পল ডকুমেন্টস। এটা দিয়ে আপনি জাপানের ভিসা পেয়ে যেতে পারেন খুব সহজে, এবং জাপানের ভিসা এখন বেশ ভালো দিচ্ছে, আমরা রেগুলার ভিসা পাচ্ছি আলহামদুলিল্লাহ। সো যে কোনো অ্যাসিস্ট্যান্সের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সুতরাং জাপান ভ্রমণ শুভ হোক, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।